হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি। তো আজও আমি তোমাদের জন্য 20টা এমসিকিউ প্রশ্ন এনেছি। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা থেকেই কিন্তু এগুলো নেওয়া হয়েছে। এবং আগামীতে তোমাদের যে সমস্ত পরীক্ষা আসছে, অর্থাৎ মিসলেনিয়াস, ক্লার্কশিপ, পুলিশের এসআই, কনস্টেবল, সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। আরও একটা কথা কি, আমি শুধুমাত্র এখানে উত্তর বলে যাব না, বাকি অপশানগুলো দিয়ে সম্ভাব্য যা যা প্রশ্ন উত্তর হতে পারে সেগুলো আমি বলতে বলতে যাব। তো তোমরা দেখো তোমরা কটা পারছো। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন কি বলছে, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? এটা কে হবে? এটা হবে অপশান সি, বারিন ঘোষ। ঠিক আছে, ইনি কে ছিলেন? ইনি ছিলেন ঋষি অরবিন্দ ঘোষের কিন্তু ভাই। বোঝা গেল? আচ্ছা, এখানে অরবিন্দ ঘোষ আছে, এনাকে আমরা কি জন্য চিনি? যে বন্দে মাতারাম যে পত্রিকাটা ছিল সেটার সম্পাদনা কিন্তু ইনি করতেন। এখানে আছে দেখো বিপিন চন্দ্র পাল, অপশান এতে। অরবিন্দ ঘোষ বিপিন চন্দ্র পালকে কি বলেছিলেন? দ্য প্রফেট অফ এ গ্রেট পলিটিক্যাল ক্রিড। দ্য প্রফেট অফ এ গ্রেট পলিটিক্যাল ক্রিড, এটা একটু মাথায় রাখবে। আর কি এছাড়াও এনাকে কি বলা হতো? বাংলার বার্ক। বাংলার বার্ক কিন্তু, বাংলার বাঘ বললে মনে রাখবে আশুতোষ মুখোপাধ্যায়কে, আর বাংলার বার্ক যদি জিজ্ঞাসা করে তাহলে বলবে বিপিন চন্দ্র পাল। এরপর দেখো অপশান ডিতে আছে সতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আচ্ছা, এটা সতীন্দ্রনাথ না করে যতীন্দ্রনাথ করে নাও। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ওনাকে আমরা কি নামে চিনি? বাঘা যতীন। ঠিক আছে, বাঘা যতীন বললেই যে যুদ্ধটার নাম মাথায় আসে সেটা কি? সেটা হচ্ছে বুড়ি বালামের যুদ্ধ। যেটা বাঘা যতীন ভার্সেস টেগার্ড, তাই না? পুলিশের বড় কর্তা টেগার্ড, তার সাথে হয়েছিল। এবং এটা কবে হয়েছিল? 1915 সালে হয়েছিল। আরও যদি স্পেসিফিকভাবে বলি আমি, 9 সেপ্টেম্বর হয়েছিল। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি ভালভ হিসেবে দেখতে চেয়েছিলেন? এটা কে হবে? অপশান এ, এ ও হিউম বা অ্যালান অ্যাক্টাভিয়াস হিউম, তাই না? এখানে দেখো অপশান বিতে কি আছে? লর্ড লিটন। লিটনের টাইম পিরিয়ড কি? লিটনের টাইম পিরিয়ড হচ্ছে 1876 সাল থেকে 1880 সাল, তাই না? এটা 1800 হবে। এবং এই টাইম পিরিয়ডের মধ্যে 1878 খ্রিস্টাব্দে লিটন কি কি এনেছিল? আর্মস অ্যাক্ট বা অস্ত্র আইন। আর কি এনেছিল? ভার্নিকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, ওটাও কিন্তু 1878 সালেই। ভার্নিকুলার প্রেস অ্যাক্ট, তাই না? একই সালে। এবং এগুলো পরবর্তীকালে লর্ড রিপন এসে সব তুলেছিল, তাই না? এখানে দেখো উমেশচন্দ্র ব্যানার্জি। আচ্ছা, আমরা যদি কংগ্রেস প্রতিষ্ঠা কে করেছিলেন? হিউমি প্রতিষ্ঠা করেছিলেন, তাই না? ওনার সময় হয়েছিল। এবং কংগ্রেসের প্রথম যে সভাপতি হয়েছিল, ফার্স্ট প্রেসিডেন্ট, সেটা কে ছিলেন? সেটা কিন্তু ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। এবং 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠা হয় এবং ওই বছরই কিন্তু এই মানে সভাপতিত্ব উমেশচন্দ্র ব্যানার্জি করেন। এখানে দেখো আছে কি? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ঠিক আছে, এনাকে আমরা কি নামে চিনি? সারেন্ডার নট ব্যানার্জি, তাই না? ইনি কার্জনের মানে জোন ছিল বললে ভুল হবে না আর কি। ঠিক আছে, কার্জন যখন বঙ্গভঙ্গ মানে করেছিলেন আর কি, মানে করবে ঠিক করেছিলেন, তখন বলেছিল পার্টিশন ইজ আ সেটেল ফ্যাক্ট, তাই না? মানে পার্টিশন হবেই, বঙ্গভঙ্গ হবেই। তখন সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলেছিল আই উইল আনসেটেল দ্য সেটেল ফ্যাক্ট। ঠিক আছে, তোমার ওই মানে স্থায়ী ঘটনাকে আমি অস্থায়ী করে দেবো, এরকম ইনি বলেছিলেন। ইনি কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল দুবার, একবার হচ্ছে 1885 সালে হয়েছিল, আর একবার 1902 সালে হয়েছিল। ঠিক আছে, নেক্সট 3 নম্বর প্রশ্ন কি হচ্ছে, ভারতের কোন সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতা? এটা আমরা কি জানি? অপশান সি, মেহেরগড় সভ্যতা, তাই না? এখানে দেখো আছে সিন্ধু সভ্যতা। আচ্ছা, সিন্ধু সভ্যতা কোন যুগের? এটা পরীক্ষায় খুব আসে, সেটা হচ্ছে কি চ্যালকোলিথিক এজ, তাই না? চ্যালকোলিথিক।
কার্বন 14 দ্বারা জানা গিয়েছে এই যে আইভিসি বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এটার টাইম পিরিয়ড কবে? 2300 বিসি থেকে শুরু করে 1750 বিসি পর্যন্ত, তাই না? আমি যদি বলি হরপ্পা, হরপ্পা আবিষ্কার হয়েছিল কত সালে? 1921 সালে। এবং মহেঞ্জোদারো আবিষ্কার হয়েছিল কত সালে? 1922 সালে। হরপ্পা করেছিল দয়ারাম সাহানি, তোমরা সবাই জানো। আর মহেঞ্জোদারো আবিষ্কার করেছিল কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তাই না? যাই হোক, নেক্সট প্রশ্ন কি বলছে? আরবরা কবে সিন্ধু জয় করে? এটা কি হবে? 712 সালে। কে করেছিল? কাসিম। কাসিম করেছিল সিন্ধু জয়। আমি বলে দিই, আরবরা প্রথম অ্যাটাক করেছিল 708 সালে, ঠিক আছে? কি হচ্ছে? ফার্স্ট অ্যাটাক বাই আরব। এবং ওদের দুজন নেতা ছিল, তার নাম হচ্ছে ওবেদুল্লাহ ও বদাইল। এরা অ্যাটাক করেছিল, কিন্তু সেই অ্যাটাক সামলে নেওয়া গেছিল। কিন্তু কাসিম পরবর্তীকালে অ্যাটাক করে এবং পুরো সিন্ধুটা জয় করে নেয়, ঠিক আছে? এখানে দেখো দুটো ইম্পর্টেন্ট সাল আছে, 1191 ও 1192। এটা বললেই কি মনে পড়ে আমাদের? তরাইনের যুদ্ধ, তাই না? তরাইনের যুদ্ধ। তরাইনের যুদ্ধ ফার্স্ট বা প্রথম তরাইনের যুদ্ধ। আর 1192 সালে কি হয়েছিল? তরাইনের যুদ্ধ দ্বিতীয়। ঠিক আছে, কার কার মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ ভার্সেস মোহাম্মদ ঘুরি, তাই না? এটাও তাই। এবার বলে রাখি, প্রথম তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান উনি কিন্তু জিতে গেছিলেন, ঘুরি হেরে যায়। পরবর্তীটা কি হয়? উল্টো ফল হয়ে যায়, ঘুরি জিতে যায়, পৃথ্বীরাজ চৌহান হেরে যায়। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অর্থ কমিশনের নিয়ে বলা হয়েছে? আমরা সবাই জানি 280 নম্বর ধারা, ঠিক আছে? কত নাম্বার পার্টে বলা হয়েছে সংবিধানের? সংবিধানের 12 নাম্বার পার্টে বলা হয়েছে, ঠিক আছে? অর্থ কমিশন, অর্থ কমিশন আমরা সবাই জানি অর্থ কমিশনের মেম্বার কতজন? অর্থ কমিশনের মেম্বার 5 জন। প্রত্যেক 5 বছর অন্তর অন্তর অর্থ কমিশন গঠন করতে হয়। সম্প্রতি আমাদের 17তম অর্থ কমিশন গঠন হয়েছে এবং অরবিন্দ পানাগাড়িয়া হয়েছে তার চেয়ারম্যান, ঠিক আছে? এবার চলো বাকি অপশনগুলো দেখো। এখানে আছে 148 নম্বর ধারা। 148 নম্বর ধারা, এটা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগের কথা বলা হয়েছে, তাই না? কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এটা হচ্ছে ক্যাগের কথা এই আর্টিকেলে বলা হয়েছে। আর এখানে দেখো 315 নম্বর আর্টিকেলে কিসের কথা বলা হয়েছে? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির কথা বলা হয়েছে, যেটা কত নাম্বার পার্টে আসে? যেটা হচ্ছে তোমার 14 নাম্বার পার্টে আসে, ঠিক আছে? আর এইটা কত নাম্বার পার্টে আসে? এটা হচ্ছে 5 নম্বর পার্টে আসে, অর্থাৎ ইউনিয়নের মধ্যে পড়ে। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? এটা কি হবে? এটা হবে রাজেন্দ্র প্রসাদ। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ঠিক আছে? অ্যাকচুয়ালি সংবিধান সভা বলতে গেলে এখানে গণপরিষদ বলাটা আরো মানে বেটার হতো। যাই হোক, তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তার যে প্রথম মানে সভাপতি হয়েছিলেন, তিনি হয়েছিলেন কিন্তু একজন অস্থায়ী সভাপতি। তিনি কে ছিলেন? তিনি হচ্ছে সচিদানন্দ সিনহা, ঠিক আছে? সচিদানন্দ সিনহা। তো উনি ছিলেন অস্থায়ী, তারপরে দুদিন পরই আর কি ভোট হয়ে যায় এবং তারপরে কিন্তু রাজেন্দ্র প্রসাদ হয়ে যাচ্ছেন স্থায়ী। প্রথম স্থায়ী সভাপতি কিন্তু ইনিই হচ্ছেন, ঠিক আছে? এখানে আছে দেখো বাবা সাহেব আম্বেদকর। বাবা সাহেব আম্বেদকর তোমরা সবাই জানো আমাদের সংবিধানের জনক ওনাকে বলা হয়, তাই না? আর উনি সব থেকে ইম্পর্টেন্ট, পরীক্ষায় যেটা খুব আসে সেটা হচ্ছে যে ড্রাফটিং কমিটি গঠন হয়েছিল, তার প্রেসিডেন্ট ছিলেন কিন্তু আম্বেদকর। আর ড্রাফটিং কমিটিতে টোটাল 7 জন মেম্বার ছিল, ঠিক আছে? দেখো এখানে চক্রবর্তী রাজাসি গোপালাচারীর কথা বলা আছে। ইনি হচ্ছে
তোমরা সবাই জানো সিআর ফর্মুলা দিয়েছিলেন, তাই না? কত সালে? 1944 সালে। এবং আরেকটা ইনফরমেশন আমি বলে দিই, ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট গভর্নর কিন্তু ইনিই ছিলেন। গভর্নর মানে ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলের গভর্নর ইনি ছিলেন, ঠিক আছে? এখানে জওহরলাল নেহরু আছে। তোমরা সবাই জানো জওহরলাল নেহরু হচ্ছে কি আমাদের দেশের প্রথম প্রাইম মিনিস্টার, তাই না? নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে কখন? আমি বলে দিই, আমাদের সংবিধানে 3টে বিষয়ের কথা বলা আছে, 3টে তালিকার কথা বলা আছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি মানে আমাদের যে শিডিউল বা তালিকা, সেখানে 7 নম্বর তালিকায় বা শিডিউলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্কের কথা বলা আছে। ওখানে 3টে লিস্ট আছে, একটা হচ্ছে কেন্দ্র লিস্ট, একটা হচ্ছে রাজ্য লিস্ট, আর একটা হচ্ছে কনকারেন্ট বা যোগ মানে যুক্ত আর কি, বা যুগ্ম। আর একটা হচ্ছে কনকারেন্ট বা যুগ্ম, ঠিক আছে? এই কেন্দ্র লিস্টে সমস্ত আইন প্রণয়ন কি করে? কেন্দ্র মানে কেন্দ্র থেকেই করে। যেমন হচ্ছে রেল, এর উপরে রাজ্যের কোনো হাত নেই। ডিফেন্স, ঠিক আছে, পোস্টাল, এগুলোর উপরে রাজ্যের কোনো হাত নেই। রাজ্যে যেগুলো বিষয়গুলো আছে সেগুলো আবার কেন্দ্রের কোনো হাত নেই। যেমন যেমন হচ্ছে পুলিশ, পাবলিক অর্ডার, রোড, হেলথ, এগ্রিকালচার, লোকাল গভর্নমেন্ট বা পঞ্চায়েত, ড্রিঙ্কিং ওয়াটার, এই সমস্ত বিষয়ে কার হাত আছে? এই সমস্ত বিষয়ে রাজ্যের হাত আছে। কিন্তু পার্লামেন্ট কখন এই রাজ্যের বিষয়ে আইন প্রণয়ন করতে পারবে? জাতীয় স্বার্থে। বোঝা গেল? জাতীয় স্বার্থে যখন ব্যাপারটা চলে আসবে তখন কিন্তু এই সমস্ত কিছু রাজ্যের হাতেই আছে এইসব আর দেখবে না, তখন কিন্তু পার্লামেন্ট রাজ্যেরও আইন প্রণয়ন করবে, ঠিক আছে? আর যুগ্ম মানে কনকারেন্ট, যুগ্ম তালিকায় এডুকেশন, ঠিক আছে, এডুকেশন সহ আরো অনেক কিছু আছে যুগ্ম তালিকায়, যেটা কেন্দ্র ও রাজ্য উভয়ই থাকে। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে সরকারিয়া কমিশন গঠিত হয় কেন? সরকারিয়া কমিশন গঠিত হয়েছিল জুন মাসে 1983 সালে, ঠিক আছে, যে বছর ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ পায় প্রথমবারের জন্য কপিল দেবের নেতৃত্বে। সেই সরকারিয়া কমিশন গঠন হয়েছিল কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক পুনর্বিবেচনার জন্য, ঠিক আছে? নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? এটা কি হবে? সিল্ক কোথায় বিখ্যাত? তোমরা সবাই জানো মুর্শিদাবাদে, তাই না? মুর্শিদাবাদে এছাড়াও গম, পশ্চিমবঙ্গে এমনি খুব যে গম চাষ হয় তা নয়, কিন্তু মুর্শিদাবাদে যা হয় সেটাই কিন্তু জেলাগুলোর মধ্যে প্রথম, ঠিক আছে? পশ্চিমবঙ্গে সব থেকে বেশি গম চাষ হয় কোথায়? মুর্শিদাবাদে। দেখো এখানে বাকি অপশানগুলো চলো। কোচবিহার, কোচবিহারে আমরা সবসময় কি জানি? তামাক চাষ বেশি হয়, তাই না? তামাক চাষ প্রচুর হয় কুচবিহারে। এখানে দিনহাটা বলে একটা জায়গা আছে, যারা কুচবিহারের ছেলে মেয়ে তারা জানে, ওখানে তামাক চাষটা বেশি হয়, ঠিক আছে? এখানে দেখো পুরুলিয়া আছে। পুরুলিয়া মানেই কি? পুরুলিয়া মানেই পাহাড়। আর এখানে পাহাড় বললে কি আছে? অযোধ্যা, গোর্গাবুরু, বাঘমুন্ডি, জয়চণ্ডী, ভান্ডারি, পাঞ্চেত, এই সমস্ত পাহাড় সব পুরুলিয়ায় আছে, তাই না? এখানে তোমরা সবাই জানো অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, তোমরা বলবে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? আমি হাইট বলে দিচ্ছি, 677 মিটার, ঠিক আছে? তো এগুলো মানে ইম্পর্টেন্ট, তোমরা যখন পড়বে আলাদা করে তখন দেখে নেবে। আর এখানে দেখো হুগলি আছে। হুগলির হেডকোয়ার্টার কোনটা বা সদর কোনটা? সেটা কি আমরা সবাই জানি? চুঁচুড়া। এটা কিন্তু পরীক্ষা আসে বলে আমি দিলাম, মানে বললাম আর কি। কেননা বাকি যেমন এখানে মানে পুরুলিয়া আছে, পুরুলিয়ার সদর কিন্তু পুরুলিয়া নিজে, বুঝতে পারলে? মানে ডিএম অফিস যেটাকে বলে আর কি। কিন্তু হুগলিরটা কোথায় আছে? চুঁচুড়ায় আছে, ঠিক আছে? এবার আরেকটা জিনিস বলে দিই, যে ধান গবেষণা কেন্দ্র, পশ্চিমবঙ্গের আমরা সবাই জানি ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায়?
ভারতের ধান গবেষণা ক্ষেত্র সবাই জানে ইন্ডিয়ার মধ্যে হলে কটক, কিন্তু যখন ওয়েস্ট বেঙ্গল হবে তখন কিন্তু এই চুচুড়া এবং হচ্ছে তোমার নদিয়ার যে কল্যাণী বলে যে জায়গাটা আছে, এখানে কিন্তু দুই জায়গায় কিন্তু ধান গবেষণা কেন্দ্র আছে পশ্চিমবঙ্গের। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে, বাংলার বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে কি হচ্ছে? এটা কি হবে? এটা হবে জমি উঠছে, তাই না? এটা সুন্দরবনের কথা বলছে, তাই না? সুন্দরবন নিয়ে যদি কিছু ইনফরমেশন আমরা জানতে চাই তাহলে কি বলবো, সুন্দরবনে টাইগার রিজার্ভ কবে সুন্দরবনকে ঘোষণা করা হয়? 1973 সালে, তাই না? আচ্ছা, যদি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবনকে কবে ঘোষণা করা হয়? 1987 সালে, তাই না? ওয়ার্ল্ড লাইফ স্যাংচুরি যদি বলি কত সালে? 1977 সালে, তাই না? আর কি সুন্দরবনকে যদি বলা হয় মানে রামসার সাইট, সেটা কবে? 2019 সালে। তো এইগুলো একটু মনে রাখবে সুন্দরবন নিয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন। নেক্সট 11 নম্বর প্রশ্ন বলছে, ভারতের কার্পাস চাষ সব থেকে ভালো হয় কোন মৃত্তিকায়? এটা কি হবে? অপশান সি, কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল, তাই না? এটা মেনলি এই ধরো মানে ভারতবর্ষ তো এর এই পোর্শনটায় থাকে, ঠিক আছে? গুজরাট, মহারাষ্ট্র এই নিচের এই জায়গাটায় মোটামুটি এই ব্ল্যাক সয়েল দেখতে পাওয়া যায়, তাই জন্যই এখানে কি হয়, তুলো চাষ বেশি হয় তোমরা দেখতে পাও, তাই না? আর আহমেদাবাদে, গুজরাটের আহমেদাবাদকে মানে ম্যানচেস্টার বলা হয়, তাই না, ভারতের? তার কারণটা কি? প্রচুর জামা কাপড়ের শিল্প ওখানে আছে, তাই না? কারখানা ওখানে আছে। তার কারণটা কি? তুলা চাষ হয় বলি তো বেশি। বোঝা গেল? এখানে দেখো ল্যাটেরাইট মৃত্তিকা আছে। ল্যাটেরাইট মৃত্তিকা সব থেকে বেশি কোথায় আছে? ঠিক এই জায়গাটায়, কর্ণাটকে। দেখবে কর্ণাটকে মানে আমাদের ব্যাঙ্গালোরে যখন খেলা হয়, ক্রিকেট খেলা হয়, দেখবে যে ক্রিজটা করে আর কি ক্রিকেটের, সেটা দেখবে লাল থাকে। টেস্ট খেলা হলে আরো ভালো বোঝা যায়, ঠিক আছে? দেখবে পুরো একদম জামা কাপড় সব লাল হয়ে যায় ড্রাইভ মারলে, তাই না? তো কর্ণাটকে ওই লাল মৃত্তিকা পাওয়া যায়। এখানে কি হচ্ছে, এখানে চাষ সব থেকে ভালো হয় কফি। দেখবে কর্ণাটকে কফি চাষ ভালো হয়। আর কাজু বাদাম, কাজু বাদাম লাল মাটিতে খুব ভালো হয়। আমি একটা ইনফরমেশন বলে দিই, কাজুকে না কর্ণাটকের মানুষেরা গেরু বলে, গেরু বা গেরো, ঠিক আছে? দেখবে যোগ জলপ্রপাত যেটা আছে সেটা কিন্তু কর্ণাটকেই আছে। ওই যোগ জলপ্রপাতের আর একটা নাম কি? গেরো সাপ্পা বলে না? গেরো সাপ্পা বলে না? এই গেরো মানে কিন্তু কাজু, এই কাজু থেকেই নামটা এসছে। কর্ণাটকে প্রচুর কাজু চাষ হয়, বুঝতে পারলে? তো যাই হোক, এখানে আছে পলিমিট্রিক মানে মাটি, তাই না? পলি মাটি কোথায় আছে? পুরো এই যে ভারতবর্ষের গঙ্গা এখান দিয়ে গেছে, গঙ্গা নদীর দুই তীরে, মানে পুরো ইউপি, বিহার, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু অংশ, এইগুলো সব কি? এগুলো সব পলিভিত্তিকায়। এখন ধান চাষ এখানে খুব বেশি হয়, তোমরা নিজেও বুঝতে পারো উত্তরপ্রদেশে সব থেকে বেশি ধান চাষ হয়, তাই না? এখানে তরাই আছে। আচ্ছা, তরাই আর ডুয়ার্স এইটা যদি বলি, এই ধরো তিস্তা নদী, তিস্তা নদীর ডান দিক ও বাম দিক পরীক্ষায় খুব আসে। তিস্তা নদীর ডান দিকে কি আছে? তরাই। আর বাম দিকে কি আছে? ডুয়ার্স। এগুলো একটু মাথায় রাখবে। নেক্সট
12 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে রাউরকেল্লা ও দুর্গাপুরের লৌহ ও ইস্পাত কারখানা পরিকল্পিত হয় ভারতের কোন প্ল্যানে? এটা কি হবে? দ্বিতীয় পঞ্চবার্ষিকী প্ল্যানে। আচ্ছা আমি বলে দিই, পঞ্চবার্ষিকী প্ল্যান, এই যে প্রথম পঞ্চবার্ষিকী প্ল্যান শুরু হয়েছিল কত সালে? শুরু হয়েছিল 1951 সাল থেকে শুরু করে এবং কত পর্যন্ত চলেছিল? 5 বছর চলবে, 1956 সাল পর্যন্ত। ঠিক আছে, এই পঞ্চবার্ষিকী প্ল্যান মানে কি কি টার্গেট করা হয়েছিল এখানে? এখানে টার্গেট করা হয়েছিল মেনলি এগ্রিকালচারের উপরে। ঠিক আছে, আর এই যে পঞ্চবার্ষিকীর প্রথম যে মডেল, সেই মডেলটার নাম কি দেওয়া হয়েছিল? হ্যারড ডোমার মডেল। ঠিক আছে, নেক্সট দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1956 সালে এবং শেষ হয়েছিল কবে? 1961 সালে। ঠিক আছে, এই পরিকল্পনার টার্গেট কি ছিল? এর টার্গেট ছিল কিন্তু ইন্ডাস্ট্রি। ঠিক আছে, কলকারখানা। বোঝা গেল? আর এটা, এই মডেলটার নাম কি? এই মডেলটার নাম কিন্তু মোহালানবিস মডেল। ঠিক আছে, এর টাইম পিরিয়ডটা দেখো 1956 থেকে 1961। এইবার আমি যে সালগুলো লিখছি সেটা দেখো। 1959 সাল কি হচ্ছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুরে কি হচ্ছে? ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুরে দুর্গাপুর ইস্পাত যে কারখানা সেটা গড়ে উঠছে, তাই না? তারপর ওই একই বছর যে উড়িষ্যার রাউরকেল্লায় সেখানেও কারখানা গড়ে উঠছে। এইবার দেখো তোমার উত্তর এখান থেকেই তুমি পেয়ে যাচ্ছ, রাউরকেল্লা দুর্গাপুর কোন পরিকল্পনায়? 1959 আছে, তার মানে কোনটায় হবে? এই টাইম পিরিয়ডই হবে, তাই না? আর এর সাথে আর একটা কারখানা হয়েছিল, সেটা 1957 সালে, সেটা হয়েছিল ছত্তিশগড়ের ভিলাইতে, এই একই পরিকল্পনায়। ঠিক আছে, মনে রাখবে এই সেকেন্ড পরিকল্পনায় 3টে হয়েছিল। বোঝা গেল? এরপর দেখো এখানে আছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা টাইম পিরিয়ড কত ছিল? 1961 থেকে শুরু করে 1966 সাল পর্যন্ত, এবং এখানে ফোকাস করা হয়েছিল এগ্রিকালচারাল এবং ইন্ডাস্ট্রি দুটোর উপরেই। ঠিক আছে, এরপরে দেখো আছে চতুর্থ পরিকল্পনা। চতুর্থ পরিকল্পনা কত সাল? 1969 সাল থেকে শুরু করে 1974 সাল পর্যন্ত চতুর্থ পরিকল্পনা হয়েছিল। ঠিক আছে, এরপরে আরো কিছু আমি ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। এই যে 1969 সাল, এখানে 14টা ব্যাংক জাতীয়করণ বা ন্যাশনালাইজ করা হয়েছিল। ঠিক আছে, আর কি আনা হয়েছিল? মর্টপ অ্যাক্ট, এমআরটিপি অ্যাক্ট আনা হয়েছিল, খুব ইম্পর্টেন্ট এমআরটিপি অ্যাক্ট, এই প্ল্যানেই আনা হয়েছিল। আর এই যে ইসরো, ঠিক আছে, যেখান থেকে এখন আমাদের যে এত রকেট টকেট ছাড়া হচ্ছে, এই ইসরো কিন্তু ওই একই বছর স্থাপন হয়েছিল 1969 সালে, স্পেসিফিকভাবে বললে 15ই আগস্ট। ঠিক আছে, এবং তার পরের বছর 1970 সালে কি হয়েছিল? শ্বেত বিপ্লব। শ্বেত বিপ্লব মানে কি? অপারেশন ফ্লাড। এগুলো কিন্তু খুব পরীক্ষা আসে, আমি ওই জন্যই বারবার বলছি। ঠিক আছে, আর এর ঠিক পরের বছরই ইন্দিরা গান্ধী যে ভোটের যে স্লোগান দিয়েছিল, মানে এই প্ল্যানই, চতুর্থ প্ল্যানই, সেটা কি? সেটা হচ্ছে গরিবি হটাও, তাই না? এটা খুব বিখ্যাত স্লোগান হয়েছিল, গরিবি হটাও। এটা কিন্তু আমি স্লোগানের কথা বলছি, ঠিক আছে? গরিবি হটাওয়ার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু তার পরের প্ল্যানে হয়েছিল, কিন্তু স্লোগানটা দেওয়া হয়েছিল ফোর্থ প্ল্যানে। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নিচের কোনটি ধাতু ও অধাতু উভয়ের মতো আচরণ করে? এটা কি হবে? এটা হবে বোরন। এটা অপশন ডি, বোরন। ঠিক আছে, এখানে তো অপশন এতে আছে নিয়ন। নিয়ন মানে আমরা কি বলেছিলাম? আগেও বলেছিলাম কিন্তু এটা আমি, নিয়ন ইজ ইউজড ইন ডিসচার্জ টিউব টু গ্লো লাইট, তাই না? নিয়ন কি জন্য ইউজ হয়? ডিসচার্জ টিউব ইন গ্লো লাইট, তাই না? লাইট গ্লো করার জন্য নিয়ন ইউজ হয় টিউবের। এখানে দেখো আর্গান আছে। আর্গান কি? আর্গান হচ্ছে ইউজ কি জন্য হয়? আর্গান ইজ ইউজড, আর্গান ব্যবহার হচ্ছে কি জন্য? ইন ওয়েল্ডিং, তাই না? যে ঝালাইয়ের যে কাজ হয় সেখানে আর্গান ইউজ করা হয়। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে হাইড্রোজেন বোমাতে নির্গত বিশাল শক্তির উৎস কি? এটা কি হবে? অপশন বি, নিউক্লিয় সংযোজন। ঠিক আছে, আমরা দুটো জিনিস জানি। এক,
নিউক্লিয় বিয়োজন বা নিউক্লিয়ার ফিশন। আর একটা জিনিস কি, নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন, তাই না? এবার নিউক্লিয় যে বিয়োজন, এটাই যে অ্যাটম বম হয় বা রিয়াকশন হয় যেগুলো, সেগুলো কিন্তু নিউক্লিয় বিয়োজনের জন্য হয়, ঠিক আছে? আর কি হচ্ছে নিউক্লিয় সংযোজন বা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, এই ফিউশন, এটা এটা কোথায় কোথায় হয়, যে হাইড্রোজেন বম্ব আছে, হাইড্রোজেন বম্ব বলো বা সূর্যের ভিতরে নিউক্লিয় সংযোজন হয়। নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলছে, এক্সক্লুশন প্রিন্সিপাল এর প্রবক্তা কে? আমরা সবাই জানি এটাকে, এটা হচ্ছে পাউলি, তাই না? বাংলায় পাউলির অপবর্জ্য নীতি বলে। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে, কান্তেকোষ অ্যানিমিয়া রোগটির কারণ কি? দেখো এখানে বলছে লৌহের অভাব না, ম্যালেরিয়া সংক্রমণ না, খারাপ স্বাস্থ্য, এটাও হবে না, তাহলে কোনোটিই হবে না। এটা অ্যাকচুয়ালি একটা বংশগত হিমোগ্লোবিন বিকারের জন্য ঘটে, বংশগত হিমোগ্লোবিন বিকার ঘটিত রোগ। ঠিক আছে, এখানে দেখো লোহা বলছে, লোহার অভাবে কি হয় আমরা সবাই জানি, আয়রনের অভাবে কি রোগ হয়, অ্যানিমিয়া, তাই না? আচ্ছা, লোহার অভাবে অ্যানিমিয়া হয়, কিন্তু লোহা যখন বেড়ে যায় শরীরে তখন কি রোগ হয়, সিডেরেসিস, তাই না? সিডেরেসিস, সিডেরেসিস বা সিডোরোসিস, তাই না? আফ্রিকায় একটা উপজাতি আছে, আফ্রিকা একটা উপজাতি আছে, তাদের নাম হচ্ছে বান্টু, ঠিক আছে? এই বান্টু উপজাতি কি আছে, এরা খুব বিয়ার খায়, ঠিক আছে? ওদের প্রসেসে ওরা বিয়ার বানায় এবং ওই বিয়ারটা একটা লোহার পাত্রে খায়। তাই জন্য কি হয়, দীর্ঘদিন ধরে ওদের শরীরে কি হয়, লোহা প্রবেশ করে এবং ওদের শরীরে আয়রনের পরিমাণ কিন্তু বেড়ে যায়। তাই জন্য সিডেরোসিস রোগ কিন্তু এই বান্টু উপজাতির মধ্যে প্রচুর বেশি দেখা যেত। বুঝে গেল? নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে, কারেন্ট অ্যাফেয়ার্স বলছে ন্যাটোর 32তম সদস্য হলো কোন দেশ? এটা কি হবে? এটা হবে অপশন এ, সুইডেন, ঠিক আছে? আচ্ছা, ন্যাটো এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আর এই ন্যাটো এর যদি হেডকোয়ার্টার বলি, তাহলে হেডকোয়ার্টার কোথায়? এই যে সুইজারল্যান্ড আছে, সুইজারল্যান্ডের ব্রাসেলস বলে যে জায়গাটা আছে, সেটা হচ্ছে ন্যাটোর হেডকোয়ার্টার। বোঝা গেল? এখানে দেখা হচ্ছে সাউথ সুদান, আমরা সবাই ইউএনও জানি, তাই না? ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ঠিক আছে? যেটা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? যেটা প্রতিষ্ঠা হয়েছিল 24শে অক্টোবর 1945 সালে, তাই না? ইউএনও, এই ইউএন এর 193তম সদস্য কে হচ্ছেন? সাউথ সুদান, ঠিক আছে? এখানে দেখো অপশন আছে ব্রিটেন। এই যে ন্যাটো নিয়ে এত কথা বললাম, এই ন্যাটো থেকে ব্রিটেন যখন বেরিয়ে যায়, তাই না? ব্রিটেন যখন বেরিয়ে যায় বা এক্সিট করে, ব্রিটেন কি করছে, এক্সিট করছে ন্যাটো থেকে। এই ব্রিটেন আর এক্সিট এই দুটো মিলে কি হচ্ছে, ব্রেক্সিট, ঠিক আছে? এই ঘটনাটাকে ব্রেক্সিট বলতো, তোমরা কিছুদিন আগে নিউজে খুব শুনতে ব্রেক্সিট ব্রেক্সিট, তাই না? ন্যাটো থেকে ব্রিটেন বেরিয়ে গেছিল বলেই কিন্তু ওটা ব্রেক্সিট হয়েছে। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলছে, এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন কোথায় অবস্থিত? এটা কি হবে? অপশন বি, শ্রীনগর, ঠিক আছে? আচ্ছা, এখানে আছে দেখো রাঁচি। রাঁচিতে কি হলো, যে যে ইস্ট ইন্ডিয়া আছে বা পূর্ব ভারত, এই পূর্ব ভারতের ফার্স্ট হানি টেস্টিং ল্যাব, পূর্ব ভারতের প্রথম হানি টেস্টিং ল্যাব কোথায় হলো? রাঁচিতে, ঠিক আছে? এখানে দেখো অপশন আছে পাটনা। পাটনায় কি হচ্ছে, ফার্স্ট ডলফিন রিসার্চ কেন্দ্র, এই যে ডলফিন মাছগুলো হয় না, ডলফিন রিসার্চ, ঠিক আছে? এখানে দেখো বেগুসরাই, তাই না? বেগুসরাই জায়গাটা খুব বিখ্যাত, মাঝে মধ্যেই নিউজে আসে। এটা কি হচ্ছে, এটা বর্তমানে বিশ্বের সব থেকে দূষিত শহরের তকমা পেয়েছে। আমাদের হাওড়াও কিছুদিন আগে পেয়েছিল না? ঠিক আছে, নেক্সট 19 নম্বর প্রশ্ন কি বলছে,
বলছে 2024 সালের অস্কারের জন্য কোন ভারতীয় সিনেমা মনোনীত পেল? এটা কি হবে? 12 ফেল। খুব বিখ্যাত হয়েছিল এই সিনেমাটা, তাই না? খুবই বিখ্যাত হয়েছিল, আমরা সবাই জানি। মানে ওই আইপিএস এর যে স্টোরি ছিল, তাই না? ওনার নাম কি ছিল? আইপিএস মনোজ শর্মা, তাই না? যাই হোক, এনার যে ডিরেক্টর ছিল সিনেমাটার ডিরেক্টরকে বিনোদ চোপড়া, তাই না? বিনোদ চোপড়া, এইটা মনে রাখবে। কেন বলতো? এই বিখ্যাত যে সিনেমাগুলো হয় না, সেই সিনেমাগুলোর ডিরেক্টরের নাম কিন্তু চলে আসে। যেমন কাশ্মীরি ফাইল সিনেমাটা খুব কন্ট্রোভার্সিয়াল হয়েছিল, কিন্তু ডাব্লিউবিসিএস ও বছর কাশ্মীরি ফাইলের ডিরেক্টর চলে এসেছিল, তাই না? তো এগুলো একটু মনে রাখতে হবে। এখানে দেখো ওপেন হাইমার আছে, তাই না? লাস্ট টাইম কি হচ্ছে, ওপেন হাইমার কি হয়েছিল? অস্কার পেয়েছিল। যে ক্রিস্টোফার নোলান বলে যে বিখ্যাত যে ডিরেক্টরটা আছে, সেই ডিরেক্টরের তৈরি ওপেন হাইমার, তাই না? নেক্সট 20 নাম্বার এবং আজকে শেষ প্রশ্ন কি বলছে, কে 2024 সালে ভারতরত্ন পুরস্কার পান? দেখো, অপশান এতে আছে কাপুরি ঠাকুর, অপশান বিতে আছে নরসিমা রাও, অপশান সিতে আছে চৌধুরী চরণ সিং, আর অপশান ডিতে আছে কি উপরের সবাই। এটা কি হবে? অপশান ডি, উপরের সবাই, তাই না? এই যে কাপুরি ঠাকুর, ইনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, ঠিক আছে? নরসিমা রাও তোমরা সবাই জানো 1991-92 ওই টাইমটায় উনি ছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাই না? এছাড়াও এই তিনজন ছাড়াও আরও 4 নম্বর কে? 4 নম্বরে আছে এম.এস. স্বামীনাথন, সবুজ বিপ্লবের নায়ক, তাই না? এম.এস. স্বামীনাথন। এবং 5-এ কি হচ্ছে? লালকৃষ্ণ আডবাণী। এই 5 জনকে কিন্তু ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। একটা জিনিস খেয়াল করে দেখো, লালকৃষ্ণ আডবাণী ছাড়া বাকি 4 জনই কিন্তু মৃত, তাই না? কেউ জীবিত নেই। এম.এস. স্বামীনাথন স্যার কিছুদিন আগেই মারা গেলেন, তাই না? 1 বছর আগে দিলে খুবই ভালো হতো, উনি জীবদ্দশায় মানে নিয়ে যেতে পারতেন। তো যাই হোক, উনি কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেলেন। এখন শুধুমাত্র লালকৃষ্ণ আডবাণী যে প্রেসিডেন্টের হাত থেকে আর কি ডিরেক্ট নেবে, বাকিদের তো সম্মানার্থেই দেওয়া হবে। যাই হোক, এই যে পুরস্কারগুলো দেওয়া শুরু হয়েছিল কত সালে ভারতবর্ষে? 1954 সাল থেকে। সে ভারতরত্ন হোক, পদ্মবিভূষণ হোক, পদ্মভূষণ হোক বা পদ্মশ্রী হোক, সবই পুরস্কার 1954 সালে প্রথম দেওয়া হয়েছিল। এবং প্রথম বারের জন্য দেওয়া হয়েছিল 3 জনকে, ঠিক আছে? একদম প্রথমেই যাকে দেওয়া হয়েছিল সে কি? চক্রবর্তী রাজাগোপালাচারী। ঠিক আছে, চক্রবর্তী রাজা গোপালাচারী। এবং এনাকে নিয়ে আমি একটু আগেই বললাম, ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট গভর্নর ইনি ছিলেন, তাই না? তো যাই হোক, তারপরে কে ছিলেন? তারপরে হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, এনার জন্মদিনই আমরা শিক্ষক দিবস পালন করি। এবং আমাদের সায়েন্টিস্ট সিভি রামন, ইনি হচ্ছে আলো স্ক্যাটারিং ধর্মের জন্য, মানে আলো স্ক্যাটারিং ধর্ম, এইটার উপরে কাজ করে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো এনাকেও ভারতরত্ন দেওয়া হয়েছিল 1954 সালে। কিন্তু নামটা প্রথম যিনি পেয়েছিলেন, মানে 3 জনই প্রথমবারের জন্য পেয়েছিলেন, কিন্তু একদম ফার্স্ট গিয়ে প্রেসিডেন্টের হাত থেকে, অর্থাৎ রাজেন্দ্র প্রসাদের হাত থেকে যে পুরস্কারটা নিয়েছিলেন, তিনি হচ্ছেন চক্রবর্তী রাজা শ্রীগোপালাচারী। ঠিক আছে, এইটা একটু মনে রাখবেন। তো চলো, আজকে এই 20টা প্রশ্ন তোমাদের হলো। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমরা কটা এর মধ্যে পেরেছো, এবং আমার এই যে অপশানগুলো নিয়ে যে মানে মানে যে প্রশ্ন উত্তরগুলো করা, এই প্রসেসটা তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? আর তোমাদের যদি এই প্রসেসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক মারবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন।
এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।